শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এনইপি 2020-তে 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের বেঙ্গলি মেজর সাবজেক্ট রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে আমি আলোচনা করব তোমাদের বেঙ্গলি মেজর পেপার 13 অর্থাৎ 601 যেটা রয়েছে, সেই 601-এর সিলেবাসে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। স্ক্রিনে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ যে এখানে ইউনিট 1 থেকে ইউনিট 4 পর্যন্ত কোন কোন টপিকগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এই টপিকগুলোর মধ্যে থেকে ইউনিট 1-এ যে টপিকটা রয়েছে সেই টপিকটা নিয়ে অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গেছে, পাগলা দাশু, সেটা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লীলা মজুমদারের কালজয়ী কিশোর উপন্যাস প্রদীপিসির বর্মী বাক্স, যেটা তোমাদের ইউনিট 2-তে রয়েছে। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার ক্লাসে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো লীলা মজুমদার, যিনি বাংলা শিশু কিশোর সাহিত্যের অন্যতম প্রধান স্থপতি হিসেবে সুপরিচিত, তার লেখনীতে অদ্ভুত একটা জাদু আছে, যেটা সাধারণ ঘটনাকেও রোমাঞ্চকর করে তোলে। তো আমাদের এই প্রদীপিসের বর্মী বাক্স, তারই সৃষ্টি এমনই একটা অবিস্মরণীয় গল্প। এই উপন্যাসে আমরা হাস্যরস এবং রহস্যের একটা অপূর্ব মিশ্রণ আমরা দেখতে পাই। আজ আমরা এই কাহিনীর প্রতিটা পর্যায় গভীরভাবে বিশ্লেষণ করব। তো যাই হোক, আমরা ক্লাসটি শুরু করব, কন্টিনিউ করব। তো তার আগে একটা ইনফরমেশন তোমাদের জানিয়ে দিচ্ছি। গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। তোমরা সেই মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে জয়েন করতে পারো। এখানে তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন আমি করে দিই, তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান আমি করে দিই, এবং তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের শর্ট সাজেশন দিয়ে থাকি, যা থেকে সর্বোচ্চ কমন প্রতি বছর পড়ছে। তো যদি এই বিষয়ে বিস্তারিত কেউ কিছু জানতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। এবার আসছি আমাদের মূল আলোচনায়। তো আমাদের যে গল্পটা প্রদীপিসির বর্মী বাক্স, তো এই গল্পের মূল চালিকা শক্তি হলো একটা রহস্যময় বর্মী বাক্স। তো এই বাক্সটাকে কেন্দ্র করেই সমস্ত রোমাঞ্চকর ঘটনার আবর্তন ঘটে। তো প্রদীপিসি তার জীবদ্দশায়, অর্থাৎ তিনি যখন জীবিত ছিলেন, ওই সময়ে তিনি একটা বাক্স অত্যন্ত যত্নে আগলে রাখতেন। কিন্তু এই বাক্সর ভিতরে কি আছে সেটা কেউ জানতো না। তো তার এই বাক্সটি, এটা শুধুমাত্র কাঠের একটা বাক্সই ছিল না, এটা ছিল একটা কৌতূহলের উৎস। কারণ এটার ভিতরে কি আছে সবাই জানার জন্য খুব উৎসুক থাকতো, কিন্তু কেউ জানতে পারতো না। প্রদীপ পিসি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্বময়ী এবং প্রখর বুদ্ধি সম্পন্ন একজন নারী। তার চারিত্রিক দৃঢ়তা এবং সাহসিকতা এই গল্পের সমগ্র অংশের মধ্যে প্রকাশ পায়। তিনি নিজের সিদ্ধান্তে সবসময় অটল থাকতেন এবং কাউকে তিনি ভয় পেতেন না। তার বুদ্ধির কাছে বড় বড় বিপদও অনেক সময় হার মানত। এমন একজন মানুষের সম্পদ রক্ষার কৌশলও ছিল সাধারণের কল্পনার বাইরে। প্রদীপিসি তার জীবদ্দশায় প্রচুর মূল্যবান মণিমুক্তা সংগ্রহ করেছিলেন। এইসব অলংকারগুলো এবং বিভিন্ন রত্ন, যেগুলো তিনি বিভিন্ন সময় সংগ্রহ করেছিলেন, তিনি বিশেষ এই বর্মী বাক্সে জমিয়ে রেখেছিলেন। লোকমুখে শোনা যায় যে সেই বাক্সে হিরে জহরত ছিল প্রচুর পরিমাণে। তো এই বিপুল সম্পদই পরবর্তী প্রজন্মের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। তো এই বাক্সটা ছিল এক প্রকারের চলমান রাজকোষের মতো, যেটার মধ্যে প্রদীপিসি সব সময় নানান মূল্যবান ধন সম্পদ তিনি এটার মধ্যে মজুত করে রাখতেন। তো প্রদীপিসি মারা যাওয়ার আগে এই বাক্সটা কোথাও তিনি লুকিয়ে রেখে গিয়েছিলেন। তো মৃত্যুর মুহূর্তেও তিনি বাক্সের অবস্থান সম্পর্কে কাউকে কিছু বলে যাননি। আমরা তো সাধারণত দেখা যায় যে কারোর কাছে যদি কোনো গুপ্তধন থাকে, সেটা মৃত্যুর আগে হলেও কাউকে না কাউকে বলে যান, কিন্তু প্রদীপিসি কিন্তু সেটা করেননি। ফলে তার মৃত্যুর সাথে সাথেই বাক্সটা একটা দুর্ভেদ্য রহস্যে পরিণত হয়, যে এই প্রদীপিসি কোথায় রাখলো বাক্সটা। সবাই এই বাক্সের পেছনে হন্যে হয়ে খুঁজছে যে কোথায় পাবে প্রদীপিসির সেই বর্মী বাক্স। তো পরিবারের কেউ জানতো না যে কোথায় সেই গুপ্তধন রাখা আছে। তো এই যে লুকোচুরি খেলা, এটা থেকেই গল্পের আসল উত্তেজনাটা শুরু হয়। তো প্রদীপিসের মৃত্যুর পর পরিবারের সদস্যরা বাক্সের কথা কিন্তু ভুলতে পারেনি। তারা বাক্সের খুঁজে কিন্তু এখনো সবাই বেড়াচ্ছে। সবার মনেই কোনো না কোনো ভাবে সেই সম্পদের অংশ পাওয়ার ইচ্ছা ছিল, যে আমিও এই সম্পদের অংশীদার হব। তো এই বাক্সটা নিয়ে নানা রকম গল্প গুজব চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ ভাবতো এটা মাটির নিচে আছে,
কেউ ভাবতো এটা দেওয়ালের ভিতরে প্রতিবেশী হয়তো বা এটাকে গেঁথে গেছেন। তো এই জল্পনা কল্পনা গল্পের রহস্যকে আরো ঘনীভূত করে তোলে। তো এই পুরো অভিযানের সাক্ষী এবং গল্পের কথক হলো কিশোর খোকা। তার চোখ দিয়েই আমরা প্রতিবেশীর রহস্যময় জগৎকে দেখতে পাই। খোকা অত্যন্ত পর্যবেক্ষণশীল এবং কৌতূহলী স্বভাবের একটা ছেলে। সে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। কিশোর মনের এই যে রোমাঞ্চ প্রিয়তা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো গল্পের অন্যতম মজার এবং গুরুত্বপূর্ণ চরিত্র হলো পাঁচু মামা। তো পাঁচু মামা খোকার মামা এবং প্রতিবেশীর এই রহস্য সমাধানের মূল কারিগর হিসেবে এই গল্পে তাকে আমরা দেখতে পাই। তিনি যেমন বুদ্ধিমান, তেমনি তার ছিল একটা খাদ্য রসিক হিসেবে বিশাল একটা খ্যাতি। তার চরিত্রটি গল্পে একটা বিশেষ মাত্রা এবং হাস্যরস যোগ করে। তো গল্পের জটিল যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলোতে তার উপস্থিতি পাঠককে খুব আনন্দ দেয়। তো পাঁচু মামা খেতে খুব ভালোবাসতেন এবং খাবারের নাম শুনলেই তিনি খুশি হয়ে যেতেন। বিশেষ করে গরম লুচি এবং আলুর দম তার অত্যন্ত প্রিয় খাবার ছিল। তাছাড়া খাজা এবং রসগোল্লার প্রতি তার ছিল একটা অদম্য আকর্ষণ। এগুলোর সন্ধান পেলেই তিনি দিশেহারা হয়ে যেতেন। খাবারের আয়োজন ঠিক থাকলে যে কোনো কঠিন কাজ করতে তিনি রাজি হয়ে যেতেন। তো তার এই যে চারিত্রিক বৈশিষ্ট্য এটা গল্পে বারবার ফিরে এসেছে। তো পাঁচু মামা তিনি কেবল খাওয়ার জন্যই বিখ্যাত ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত এবং চালাক একটা মানুষ। তো প্রতিবেশীর এই যে লুকানো বাক্স, এই বাক্সের রহস্য সমাধানে তিনি অত্যন্ত কৌশলী হয়ে উঠেছিলেন। অর্থাৎ নানা রকম কৌশল অবলম্বন করে তিনি এই বাক্সের সন্ধান করতে থাকেন। বিভিন্ন পুরানো নথিপত্র এবং মানুষের কথা শুনে তিনি সূত্র মেলানোর চেষ্টা করতেন এবং সারাক্ষণ ভাবতেন যে প্রতিবেশী এই বাক্সটা কোথায় লুকিয়ে রেখেছেন বা কোথায় লুকিয়ে রাখতে পারেন। তো তার নিরলস প্রচেষ্টাই শেষ পর্যন্ত সত্যের কাছে পৌঁছাতে সাহায্য করে, অর্থাৎ বাক্সটাকে খুঁজে পান। তো তিনি ছিলেন এই অভিযানের অলিখিত একটা দলনেতা। প্রতিবেশীর জীবনের একটা রোমাঞ্চকর ঘটনা ছিল একটা পূর্ণিমা রাতের ডাকাতি। তিনি যখন গরুর গাড়িতে করে যাচ্ছিলেন তখন ডাকাতরা তাকে আক্রমণ করে। সাধারণ মানুষ হলে কিন্তু ওই সময় সবকিছু দিয়ে দিত, কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত সাহসী। তো ডাকাতদের কবলে পড়েও তিনি বিন্দু মাত্র বিচলিত হননি। তো সেই প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নিজের সম্পদ রক্ষার পরিকল্পনা করেছিলেন। তো ডাকাতরা যখন তাকে ঘিরে ধরে, তো প্রতিবেশী তখন তার প্রখর বুদ্ধি ব্যবহার করেছিলেন। তিনি জানতেন যে সরাসরি লড়াই করে ডাকাতদের সাথে কিন্তু জেতা কিছুতেই সম্ভব নয়। তাই তিনি কৌশলে ডাকাতদের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছেন। তার এই উপস্থিত বুদ্ধি এই বর্মি বাক্সটিকে রক্ষা করেছিল। তো সাহসিকতার একটা অনন্য উদাহরণ হয়ে এই প্রতিবেশী সম্পূর্ণ গল্পের মধ্যে পাঠকদের কাছে কিন্তু তিনি স্থান পেয়েছেন। তো বিপদ থেকে রক্ষা পাওয়ার পর এই প্রতিবেশী তার সম্পদগুলো নিরাপদে লুকিয়ে ফেলেন। তিনি এমন জায়গা বেছে নিয়েছিলেন যা সাধারণের চিন্তার বাইরে ছিল। তার সম্পদ লুকানোর এই যে কৌশল, এটা ছিল অত্যন্ত বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক। তিনি জানতেন মানুষ সাধারণত যেসব জায়গাগুলোতে জিনিসপত্র খুঁজে বেড়ান, যে ওইসব জায়গাগুলোতে রাখা ঠিক হবে না। তাই তিনি এটাকে এমন একটা জায়গাতে লুকিয়েছিলেন যেখানে মানুষের চিন্তার বাইরে ছিল। অর্থাৎ মানুষ সহজভাবে চিন্তা করতে পারবে না যে এমন একটা জায়গাতে এমন একটা গুপ্তধন লুকানো রয়েছে। তাই তিনি অত্যন্ত চতুরতার সাথে এই বাক্সটাকে একটা নিরাপদ স্থানে তিনি সরিয়ে নেন। তো প্রতিবেশী মারা যাওয়ার অনেক বছর পর আবার সেই বাক্সের খোঁজ শুরু হয়। পাঁচু মামা এবং খোকা মিলে বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালাতে থাকেন। তারা প্রতিবেশীর পুরনো ঘর এবং ব্যবহৃত জিনিসপত্র এগুলো সব পরীক্ষা করতে থাকেন। প্রতিটি ধাপ ছিল অত্যন্ত রোমাঞ্চকর এবং অনিশ্চয়তায় ভরা। এই অনুসন্ধানই গল্পের মূল গতিশীলতা বজায় রাখে। পাঠকরা পড়তে থাকে যে এরপর জানি কি হবে, এরপর জানি এটা কোথায় এটা সন্ধান পাওয়া যাবে। তার জন্য পাঠকরা সব সময় একটা আগ্রহ ভরা মন নিয়ে কিন্তু তারা এটা পাঠ করতে থাকে। তো পরিবারের সবার বিশ্বাস ছিল যে এই বাক্সে অগাধ হিরে এবং মণি মুক্তা এগুলো সম্পদের লোভ অনেকেরই মনে অস্থিরতা তৈরি করেছিল। তবে খোকা এবং পাঁচু মামার কাছে এটা ছিল কেবল একটা রোমাঞ্চকর খেলা। তারা রত্নের চেয়ে রহস্যের জট খুলতেই বেশি আগ্রহ ছিলেন। রত্নের প্রতি তাদের লোভ ছিল না, এটা কোথায় খুঁজে পাওয়া যাবে এটার প্রতি তাদের আগ্রহটা বেশি ছিল। তো যদিও সম্পদের পরিমাণ কল্পনাকে হার মানানোর মতোই ছিল, অনুসন্ধানের পথে খোকা এবং পাঁচু মামাকে অনেক সময় বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।
কখনো পুরনো বাড়ির অন্ধকার ঘর, কখনো বা অজানা মানুষের রহস্যময় আচরণ, প্রতিটি পদক্ষেপে ছিল নতুন কোনো চমক বা বাধার সম্মুখীন হওয়া। তো লীলা মজুমদার অত্যন্ত দক্ষ হাতে এই দৃশ্যগুলো বর্ণনা করেছেন। পাঠক প্রতিটা মুহূর্তেই উত্তেজনার স্বাদ অনুভব করেন। তো দীর্ঘ প্রতীক্ষা এবং অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সাফল্য আসে এবং এটাকে খুঁজে পাওয়া যায়। একটা বিশেষ সূত্রের উপর ভিত্তি করে তারা বাক্সের কাছে পৌঁছাতে সক্ষম হয়। তো সেই মুহূর্তটাই ছিল অত্যন্ত আনন্দদায়ক এবং বিস্ময়কর। তো দীর্ঘদিনের এই লুকানো রহস্যের অবসান ঘটে এক নাটকীয় মোড় নিয়ে। বর্মি বাক্সটা অবশেষে সূর্যের আলো দেখতে পায়। এটা তুলে আনা হয়, এটাকে খুঁজে বের করা হয়। তো এই গল্পের অন্যতম সার্থকতা হলো মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্রায়ন। একটা সাধারণ পরিবারের চাওয়া পাওয়া এবং সম্পর্কের টানাপোড়েন এখানে স্পষ্ট হয়ে ওঠে। লীলা মজুমদার অতি সাধারণ ঘটনার মাধ্যমে গভীর জীবনবোধ ফুটিয়ে তুলেছেন। তো গল্পের চরিত্রগুলো আমাদের চারপাশের মানুষের মতোই অত্যন্ত চেনা। এই বাস্তবতাই পাঠককে গল্পের সাথে নিবিড়ভাবে যুক্ত করে। তো পুরো কাহিনীটা এটা একটা হাস্যরস এবং কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমেই এগিয়েছিল। তো গম্ভীর এই রহস্যের মাঝেও পাঁচু মামার কার্যকলাপ আমাদেরকে হাসতে বাধ্য করে সম্পূর্ণ গল্পের মধ্যে। তো লেখকের এই যে সরস বর্ণনা ভঙ্গি, এটা গল্পটাকে একঘেয়ে হতে দেয়নি, বরঞ্চ কিশোর পাঠকদের কথা মাথায় রেখে ভাষা অত্যন্ত সহজ এবং প্রাঞ্জল রাখা হয়েছে। এটাই গল্পের অন্যতম প্রধান শক্তির জায়গা। তো পরিশেষে বলা যায় এই প্রতিবেশী বর্মী বাক্স এটা কেবল একটা রহস্য গল্প নয়, এটা সাহসিকতা, বুদ্ধি এবং পারিবারিক ঐতিহ্যের একটা চমৎকার দলিল। আজও এই গল্পটা ছোট বড় সবার কাছে সমানভাবে জনপ্রিয় এবং আকর্ষণীয়। তো লীলা মজুমদারের এই সৃষ্টি এটি বাংলা সাহিত্যের একটা চিরস্থায়ী সম্পদ। আশা করি আজকের এই পাঠ থেকে তোমরা প্রতিবেশীর বর্মী বাক্স গল্পের মূল বিষয়বস্তুটা কি সেটা তোমরা জানতে পেরেছ। এতটুকু ধারণা নিয়েও যদি তোমরা এগিয়ে যাও, তাহলে এই টপিকের উপর যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিকের উপর আলোচনা নিয়ে।